আসসালামু আলাইকুম প্রিয় নবম শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত টিউটোরিয়ালে আমরা এই বঙ্গবন্ধুর উপর থেকে দেখেছিলাম। আজ আমরা দেখব বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু, মানবতাবাদী সুর ও সংযোগ সন্ধান। বঙ্গ ও বাংলাদেশ এক ঐতিহাসিক কাল পরিক্রমায় ও কার্যকারণ সূত্রে গঠিত। এই মন্তব্যেও কোনো অতিশয়োক্তি নেই যে এই ঐতিহাসিক বাস্তবতার সর্বশেষ ধাপটির সঙ্গে যে ব্যক্তি নামের রয়েছে প্রধান সংযোগ, তিনি হলেন বঙ্গবন্ধু উপাধিপ্রাপ্ত রাজনীতিবিদ শেখ মুজিবুর রহমান। ইতিহাসের উষালগ্নে ভূপ্রাকৃতিক সীমানাবেষ্টিত জল-জঙ্গল সমন্বিত বিরল এই ভূখণ্ডের বহু বিচিত্র চ্যালেঞ্জ মোকাবেলা করে একদল মানুষ নিজেদের অস্তিত্ব রক্ষা ও ক্রমান্বয়ে সমাজ-সংস্কৃতির রচনার পথে পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এই পদক্ষেপ গ্রহণের ধারাবাহিক পরিক্রমায় বঙ্গ ও বাংলার আঞ্চলিক বৈশিষ্ট্যের যে লক্ষণসমূহ ও সুরের প্রতি ইঙ্গিত করা হয়েছে, সেগুলোর সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিত্ব ও নেতৃত্ব এর কোনো ঐতিহাসিক সংযোগ রয়েছে কিনা এই পর্যায়ে তা অনুসন্ধান করে দেখা যাক। অনুসন্ধানের এই কাজ করার ক্ষেত্রে শেখ মুজিবুর রহমানের লেখা ৩টি গ্রন্থ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। গ্রন্থ তিনটির নাম অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা এবং আমার দেখা নয়া সিন। বঙ্গবন্ধু তার গোটা জীবনে তিন ধরনের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক কাঠামো ও পরিস্থিতির অধীনে অতিবাহিত করেছেন। এগুলো হলো ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ও রাজনৈতিক পরিস্থিতি। রাজনৈতিক পরিস্থিতি এবং পরিচিতির এই তিন ধাপে বঙ্গবন্ধুর জীবন ছিল দ্বন্দ্বমুখর এবং প্রতিনিয়ত ভাঙা-গড়া আর বাঁক-বদলের সক্রিয়। উপরে উল্লেখিত তিনটি গ্রন্থ এবং অগণিত ভাষণগুলোর বঙ্গবন্ধু বলেছেন, তিনি সব ধরনের শোষণ, বঞ্চনা ও বৈষম্য থেকে মানুষের মুক্তির জন্য রাজনীতি করেন। বিদ্যমান রাজনৈতিক কাঠামোকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে তিনি তা করার চেষ্টা করেছেন, আর একজন নিয়মতান্ত্রিক রাজনীতিবিদ হিসেবে মুক্তির পথও সেই কাঠামোতে মধ্যেই খুঁজেছেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের ধারাবাহিক চিত্র অঙ্কন করলে তৎকালীন বিদ্যমান রাজনৈতিক কাঠামোগুলোর সঙ্গে তার প্রতিনিয়ত দ্বন্দ্ব-সংঘাতের পরিচয় পাওয়া যায়। তবে বাংলা অঞ্চলের বিদ্যমান অসাম্প্রদায়িক ও মানবতাবাদী সুরের যে ইঙ্গিত ইতিমধ্যেই বর্ণনা করা হয়েছে, তা বঙ্গ বা বাংলা ভূখণ্ডের জল, বৃষ্টি, মাটি, কাদার সঙ্গে মিলেমিশে বেড়ে ওঠা বঙ্গবন্ধুর ব্যক্তিত্বের সবসময় ধারাবাহিকতা বজায় থেকেছে। বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জীবনের তিনটি পর্যায়কে কয়েকটি দৃষ্টান্তের মাধ্যমে কালানুক্রমিকভাবে খুব সংক্ষেপে বিশ্লেষণ করে দেখা যাক। কালানুক্রমিকভাবে অনুসন্ধান ও বিশ্লেষণের প্রয়াস এই কারণে যাতে করে তার ব্যক্তিত্বের সঙ্গে বঙ্গের উল্লেখিত আঞ্চলিক সুর ও লক্ষণগুলোর সংযোগ এবং তার রাজনৈতিক চিন্তা-চেতনার পুনর্নির্মাণ অনুধাবন করা যায়। এই অনুসন্ধানের ভিত্তি হিসেবে অন্যান্য উৎসের সঙ্গে বঙ্গবন্ধু রচিত তিনটি গ্রন্থ এবং বিভিন্ন সময়ে প্রদত্ত তার ভাষণসমূহকেই মূলত নিবিড় পাঠ, সমালোচনামূলক বিশ্লেষণের মাধ্যমে গঠন করা হয়েছে। প্রথম পর্যায় ১৯২১ সাল থেকে ১৯৪৭ সাল। শেখ মুজিবুর রহমান এর জীবন প্রথম রাজনৈতিক চিন্তার উপলব্ধি লক্ষ্য করা যায় ব্রিটিশ ভারতের রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যখন তার বয়স মাত্র ১৬ বছর। স্বদেশী আন্দোলনের রেশ তখনও বয়ে গেছে। এই আন্দোলন ও সুভাষ বোসের আদর্শে তিনি অনুপ্রাণিত। সময়টা ১৯৩৬ সাল। ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ রাজশক্তি বিরোধী আন্দোলন তখন তুঙ্গে। বঙ্গবন্ধু লিখেছেন, ইংরেজদের এদেশে থাকার অধিকার নাই, স্বাধীনতা আনতে হবে। স্বদেশী আন্দোলনের অধিক অংশগ্রহণকারীদের সঙ্গেই বঙ্গবন্ধু তখন মেলামেশা করতেন। এরপর ১৯৩৮ সালে তৎকালীন বাংলার শ্রমমন্ত্রী ও মুসলিম লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গোপালগঞ্জ আগমন উপলক্ষে তরুণ মুজিব দল মত নির্বিশেষে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেন। হিন্দু ছেলেরাও কংগ্রেস নেতাদের কথা স্বেচ্ছাসেবক বাহিনী ত্যাগ করতে শুরু করলে শেখ মুজিব বেশ অবাক হন। তিনি লিখেছেন, আমার কাছে হিন্দু মুসলমান বলে কোনো জিনিস ছিল না। হিন্দু ছেলেদের সঙ্গে আমার খুব বন্ধুত্ব ছিল। একসঙ্গে গান বাজনা, খেলাধুলা, বেড়ানো সবই চলত। এরপর দ্বিতীয় পর্যায় ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল। শেখ মুজিবুর রহমানের জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায়টির সূচনা হয় ১৯৪৭ সালে ভারত ভাগের মাধ্যমে সৃষ্ট পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে।
ব্রিটিশ রাজশাসনের অবসানের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তানের রাষ্ট্রের জন্ম হয়। বঙ্গ বা বাংলা বিভক্ত হয়ে দ্বিতীয়বারের মতো এবং এর পূর্বাংশের একটি অংশের যুক্ত করা হয় প্রায় ১,৫০০ কিলোমিটারের দূরবর্তী পাকিস্তান নাম পরিচয় ও রাষ্ট্রের কাঠামোর সঙ্গে। একইভাবে বঙ্গ বা বাংলার সুনির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলকে এবং সেখানে বসবাসকারী মানুষদেরকে কৃত্রিম বিভাজন রেখা টানার মাধ্যমে ভারত ও পাকিস্তানের সঙ্গে রাজনৈতিকভাবে বিযুক্ত করা হয়। উপেক্ষিত হয় তাদের হাজার বছরে গড়ে ওঠা সামষ্টিক অভিজ্ঞতা ও বসতির ঐতিহ্য। ১৯৪৭ থেকে ৭১ সময় পূর্বে শেখ মুজিব উপলব্ধি করেন নতুন করে কাঠামো কেবলই শোষণ বঞ্চনা ও বৈষম্যের এক রাজনৈতিক খোলস বদল মাত্র। এই পরিস্থিতি থেকে মানুষকে মুক্ত করার জন্য তিনি র্যাডক্লিফ রচিত সীমানারেখা বাস্তবায়ন মেনে নিয়েই তৎকালীন দ্বন্দ্বমুখর রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে বঙ্গ থেকে বাংলাদেশ এর পরিচয় নির্মাণ এবং বাঙালি নাম পরিচয় প্রতিষ্ঠার জাতীয়তাবাদী স্তর একটি পর একটি অতিক্রম করতে থাকেন। লক্ষণীয় যে পাকিস্তানের রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোর মধ্যেও শেখ মুজিবের ব্যক্তিত্বের বঙ্গ বা বাংলা আঞ্চলিক বৈশিষ্ট্যের মানবতা, উদারতা ও অসাম্প্রদায়িকতার যে কয়েকটি সুর ও লক্ষণ ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে তা মুখ্য হিসেবে বিরাজমান দেখা যায়। এগুলোই হয়তো তাকে অনুপ্রাণিত করেছে, তার কর্মকাণ্ডকে দিয়েছে আদর্শিক ভিত্তি। সেপ্টেম্বর ১৯৪৭ শেখ মুজিবুর রহমান কলকাতা ছেড়ে ঢাকায় এসেছেন। ধর্মের নামে যে প্রতিক্রিয়ার বাংলা ভাগ করা হয়েছে তা নিয়ে তিনি ছিলেন ক্ষুব্ধ ও অসন্তুষ্ট। এই বিভাজনের কারণে ক্ষতিগ্রস্ত ও বিচ্ছিন্ন হয়ে পড়া বাংলা পূর্ব ও পশ্চিম অংশের সংখ্যালঘু মুসলমান, হিন্দু সহ অন্যদের নিয়ে তিনি গভীর উদ্বিগ্ন ছিলেন। এই সময় তিনি গণতান্ত্রিক যুবলীগ নামে একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তুলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি বজায় রাখার জন্য কাজ শুরু করেন। শেখ মুজিবুর লিখেছেন, এই প্রতিষ্ঠানের একমাত্র কর্মসূচি হবে সাম্প্রদায়িক মিলনের চেষ্টা, যাতে কোনো দাঙ্গা-হাঙ্গা না হয়। হিন্দুরা দেশ ত্যাগ না করে, যাকে ইংরেজিতে বলে কমিউনাল হারমোনি, তার জন্য চেষ্টা করা। ১৯৪৮ সালের মার্চ মাসে শেখ মুজিব যোগ দেন ভাষা আন্দোলনে। মুসলিম লীগ সমর্থক কর্মীদের বিরোধিতার মুখেও তিনি এই আন্দোলন থেকে সরে দাঁড়াননি। ১৯৪৮ সালে ১১ই মার্চ সারা দেশে বাংলাকে রাষ্ট্রভাষা বাংলা করার দাবিতে যে আন্দোলন শুরু হয়, ঢাকায় পরিচিত সেই আন্দোলনে পুলিশি বাধা ও নির্যাতন উপেক্ষা করে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেন। অসমাপ্ত আত্মজীবনীতে তিনি লিখেছেন, আমাদের প্রায় ৭০-৭৫ জনকে বেঁধে নিয়ে জেলে পাঠিয়ে দিল সন্ধ্যার সময়। ফলে আন্দোলনে দানা বেঁধে উঠল। ঢাকার জনগণের সমর্থনও আমরা পেলাম। যা হোক, ১৯৪৯ সালে ২৩শে জুন প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ এর শেখ মুজিবুর রহমান যুগ্ম সম্পাদক জেলে বন্দী অবস্থায় এবং ১৯৫৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৫৫ সালে তার উদ্যোগেই দলের নাম করা হয় থেকে মুসলিম শব্দটি প্রত্যাহার করা হয় এবং বাংলার সকল মানুষকে সম্পৃক্ত করে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে তিনি রাজনীতিতে ব্রতী হন। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের বাঁকবদল, ভাঙা-গড়া এবং পরিচয় নির্মাণের এই সময়কাল ছিল খুবই তাৎপর্যপূর্ণ। ১৯৪৮ সাল থেকে ভাষা প্রশ্নে সক্রিয় আন্দোলনের পাশাপাশি ফরিদপুর, ঢাকা ও কুমিল্লা জেলায় ধান শ্রমিকদের উপর জারি করা পীড়নমূলক সরকারি হুকুমের বিরুদ্ধে প্রতিবাদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের চলমান আন্দোলনের সমর্থন ১৯৪৯ এবং আরমানিটোলায় দরিদ্র মানুষের খাদ্যের দাবিতে ভুয়া মিছিলে ১৯৪৯ যোগদান করার কারণে শেখ মুজিবুর রহমান শাসক গোষ্ঠীর রোষানলে পড়েন এবং গ্রেপ্তার হন। ব্রিটিশ ভারতের রাষ্ট্রীয় কাঠামোর মতো পাকিস্তান কাঠামোর অধীনেও শোষণ, বঞ্চনা ও বৈষম্য থেকে মানুষকে মুক্ত করার কাজ এভাবেই তিনি চালিয়ে যেতে থাকেন। পাকিস্তান রাষ্ট্র পরিচয় ও রাজনীতির প্রতি নিজের মোহভঙ্গ নিয়ে শেখ মুজিব লিখেছেন, আমার ভীষণ জেদ হয়েছে মুসলিম লীগ নেতার বিরুদ্ধে। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম এখন দেখি তা উল্টো হয়েছে। এর একটা পরিবর্তন করা দরকার। জনগণ আমাদের জানতো এবং আমাদের কাছেই প্রশ্ন করত, স্বাধীন হয়েছে দেশ, তবু মানুষের দুঃখ কষ্ট দূর হবে না কেন? দুর্নীতি বেড়ে গেছে, খাদ্যাভাব দেখা দিয়েছে, বিনা বিচারে রাজনৈতিক কর্মীদের জেলে বন্দী করে রাখা হচ্ছে,
বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মুসলিম লীগ নেতারা মানবে না। পশ্চিম পাকিস্তান শিল্প কারখানা গড়া শুরু হয়েছে, পূর্ব পাকিস্তানের দিকে নজর দেওয়া হচ্ছে না। রাজধানী করাচি, সবকিছুই পশ্চিম পাকিস্তানের, পূর্ব বাংলার কিছু নেই। 1952 সাল, শেখ মুজিবুর রহমান প্রথম পাকিস্তানি রাজধানী করাচিতে যান। করাচির ভূমিরূপ আবহাওয়া দেখার পর তিনি বাংলার মানুষ, বিশেষ করে মেহনতি কৃষক ও শ্রমিকদের মনন ও গড়নের সঙ্গে পাকিস্তানের ভূখণ্ড ও মানুষের যে আকাশ-পাতাল দূরত্ব তা গভীরভাবে অনুভব করেন। তিনি লিখেছেন, এই প্রথম আমি করাচি দেখলাম, ভাবলাম এই আমাদের রাজধানী। বাঙালিরা কয়জন তাদের রাজধানী দেখতে সুযোগ পাবে? আমরা জন্মগ্রহণ করেছি সবুজের দেশে, যেদিকে তাকানো যায় সবুজের মেলা। মরুভূমির এই পাষাণ বালু আমাদের পছন্দ হবে কেন? প্রকৃতির সঙ্গে মানুষের মনেরও একটা সম্বন্ধ আছে। বালুর দেশে মানুষেরা মনও বালুর মতো উড়ে বেড়ায়, আর পলিমাটির বাংলার মানুষের মন ঐরকম নরম, ঐরকমই সবুজ প্রকৃতির অকৃপণ সৌন্দর্যের আমাদের জন্ম, ওই সৌন্দর্যই ভালোবাসি। 1952 সালে অক্টোবর মাসে শেখ মুজিবুর রহমান একটি শান্তি সম্মেলনে চীন সফর করেন। 1957 সালের জুন মাসে তিনি দ্বিতীয়বারের চীনে যান পাকিস্তানি সংসদীয় দলের প্রতিনিধি হিসেবে। সেখানে ভাষণ প্রদানের সময় তিনি উর্দু বা ইংরেজির পরিবর্তে বাংলা ভাষাকে বেছে নেন। এই দুইবার চীন সফরে শেখ মুজিবুর রহমানের জীবনে বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। চীন সফরকালে সময়ের অভিজ্ঞতার মানুষ ও রাজনীতি নিয়ে তার চিন্তাভাবনা ও মতাদর্শিক জীবনে গভীর প্রভাব বিস্তার করেছিল, যা আমাদের দেখা নয়া চীন গ্রন্থে নানাভাবে উঠে এসেছে। দু-একটা দৃষ্টান্ত দেখে নেওয়া যাক। চীন যাবার পথে শেখ মুজিবুর মিয়ানমারের রেঙ্গুন পাকিস্তানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। রাষ্ট্রদূতের বিলাসবহুল ও জাঁকজমকপূর্ণ জীবন দেখে তিনি লিখেছেন, যাদের টাকা দিয়ে এত জাঁকজমক তাদের অবস্থা চিন্তা করলেই ভালো হতো। তাদের ভাতও নাই, কাপড়ও নাই, থাকবার মতো জায়গাও নাই। তারা কেউ না খেয়ে রাস্তায় রাস্তায় ঘুরে। তাদেরই সামনে ছেলেমেয়েরা না খেয়ে তীরে তীরে মারা যায়। সফরকালীন সময় চীনের বিভিন্ন স্থান, কারখানা, বিশ্ববিদ্যালয় ঘুরে দেখার ফাঁকে ফাঁকে শেখ মুজিবুর রহমান সরকারি প্রটোকলের বাইরে গিয়েও কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের জীবনের সঙ্গে নিবিড়ভাবে মিশেছেন। তাদের জীবনের অভিজ্ঞতা শুনেছেন, গল্প শুনেছেন, এমনকি তাদের সঙ্গে এক টেবিলে খাবারও খেয়েছেন। এরপর তৃতীয়বার তিনি চীন সফরে গেছেন। আগে 1955 সালে 25শে আগস্ট করাচিতে পাকিস্তানি গণপরিষদে শেখ মুজিবুর রহমান বলেন, ওরা পূর্ব বাংলার নামের পরিবর্তে পূর্ব পাকিস্তান নাম রাখতে চায়। আমরা বহুবার দাবি জানিয়েছি যে আপনারা এটাকে বাংলা নামে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে এর একটা ঐতিহ্য। 1956 সালে আওয়ামী লীগের ক্ষমতায় এসে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস ও সরকারি ছুটির দিন ঘোষণা করেন। 1958 সাল পর্যন্ত তা পালন করা হয়, কিন্তু ওই বছরই মার্শাল ল জারি হওয়ার পর সরকারি ছুটি এবং শহীদ মিনার তৈরির কাজ বাতিল হয়। 1960 সালে শেখ মুজিব স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে একটি গোপন সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতি মহকুমার এবং থানায় নিউক্লিয়াস গঠন করেন। বঙ্গ বা বাংলা ভূখণ্ডের পূর্বাংশের পূর্ব পাকিস্তান নাম পরিচয় তিনি কখনোই মেনে নিতে পারেননি। তার জীবনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পর্যায় 1947 থেকে 71 এই বঙ্গ থেকে বাংলাদেশ নাম পরিচয় বিনির্মাণ ও পুনর্নির্মাণের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে 1969 সালে। 23শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু উপাধিতে শেখ মুজিবুর রহমান 5ই ডিসেম্বর আওয়ামী লীগের এক সভায় পূর্ব বাংলার নামকরণ বাংলাদেশ এবং বলেন, একসময় এদেশের বুক হইতে মানচিত্রের পৃষ্ঠা হইতে বাংলা কথাটির সর্বশেষ চিহ্নটুকু চিরতরে মুছিয়া ফেলার চেষ্টা করা হইয়াছে। একমাত্র বঙ্গোপসাগর ছাড়া আর কোন কিছুর নামের সঙ্গে বাংলা কথাটির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। জনগণের পক্ষ হইতে আমি ঘোষণা করিতেছি, আজ হইতে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশটির নাম পূর্ব পাকিস্তানের পরিবর্তে শুধুমাত্র বাংলাদেশ। ধারণা হিসেবে বাংলাদেশ কখনো বঙ্গবন্ধুর মাথায় এলো, এরকম প্রশ্নের উত্তর তিনি বলেছিলেন সেই 1947 সালে। তখন আমি সোহরাওয়ার্দী সাহেবের দলে। তিনি ও শরৎচন্দ্র বসু চান যুক্ত বঙ্গ।
আমিও চাই সব বাঙালির এক দেশ, বাঙালিরা এক হলে কি না করতে পারত, তারা জগৎ জয় করতে পারত। এখানে একটি মিছিলের ছবি দেখা যাচ্ছে। ভাষা শহীদদের স্মরণে আয়োজিত ভোরের র্যালিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং তাজউদ্দিন আহমেদ। ছবির সময়কাল ২১ ফেব্রুয়ারি ১৯৬৪ সাল। এই যে বঙ্গবন্ধুর ছবি। ১৯৬৪ সালে শেখ মুজিব দাঙ্গা প্রতিরোধে কমিটি গঠন করেন। একই বছরে গঠিত হয় সর্বদলীয় সংগ্রাম পরিষদ। শুরু হয় আইয়ুব বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলন। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তিনি গ্রেপ্তার হন। কারাগার থেকে বের হয়ে ১৯৬৬ সালে ৫ই ফেব্রুয়ারি তিনি ৬ দফা দাবি পেশ করেন। বঙ্গবন্ধুর ৬ দফার দাবি হলো, পাকিস্তানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাধীন সংসদীয় পদ্ধতির সরকার হবে। নির্বাচন হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে প্রাপ্ত বয়স্কদের ভোটে। কেন্দ্রীয় সরকারের হাতে মাত্র দুটি বিষয় থাকবে, প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যান্য সকল বিষয়ে অঙ্গরাজ্যগুলোকে পূর্ণ ক্ষমতা থাকবে। সারা দেশে হয় অবাধে বিনিময়যোগ্য দু ধরনের মুদ্রা, না হয় বিশেষ শর্ত সাপেক্ষে একই মুদ্রা প্রচলন করা হবে। সকল প্রকার কর ধার্য করার ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আঞ্চলিক সরকারের আদায়কৃত রাজস্বের একটা নির্দিষ্ট অংশ কেন্দ্রীয় সরকারকে দেওয়ার ব্যবস্থা থাকবে। ৫ নাম্বার, অঙ্গরাজ্যগুলো নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রা মালিক হবে, এর নির্ধারিত অংশ তারা কেন্দ্রকে দেবে। এবং ৬ নম্বর ছিল, অঙ্গরাজ্যগুলোকে আঞ্চলিক নিরাপত্তার জন্য আধা সামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দেওয়া। পাকিস্তান রাষ্ট্রযন্ত্রের পীড়ন থেকে বাংলা পূর্বাঞ্চলের মানুষের মুক্তির সনদ হিসেবে এই ৬ দফা তিনি ঘোষণা করেছিলেন। গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে, পাকিস্তানি রাষ্ট্রীয় কাঠামো ও পরিস্থিতির আওতায় নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে গেলেও শেখ মুজিব পূর্ব পাকিস্তান নাম পরিচয় বদলে তার বক্তব্য ও লেখার পূর্ব বাংলা শব্দটি বেশি ব্যবহার করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। সামনের টিউটোরিয়ালে আমি এই ছবির পরের অংশটুকু থেকে শুরু করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে। ধন্যবাদ।